১৯৯১ সালের ৩০শে সেপ্টেম্বর বিকেলের দিকে পেনসিলভেনিয়ার উইলসবেরি শহরের একটি কলেজের কেমিস্ট্রি ল্যাবে একজন তদন্তকারী খুব সতর্কভাবে হাঁটছিলেন। এটি শুধু একটি ল্যাব নয়, বরং একটি সম্ভাব্য অপরাধস্থলও ছিল। পুরো ঘরটি একেবারে এলোমেলো অবস্থায় ছিল। চারদিকে নির্মাণ কাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে, আর ল্যাবের যন্ত্রপাতিগুলো টেবিলের উপর বিশৃঙ্খলভাবে পড়ে আছে। এতটাই বিশৃঙ্খলা ছিল যে তদন্তকারী বুঝতেই পারছিলেন না কোথা থেকে শুরু করবেন। কিন্তু হঠাৎই তার চোখে পড়ল এমন কিছু যা বাকিদের থেকে আলাদা। একটি কাঁচের টেবিলের উপর পড়েছিল একটি ময়লা কাপড়, আর তার পাশেই ছিল একটি হাতে লেখা নোট। তদন্তকারী যখন সেই নোটটি পড়লেন, তিনি হকচকিয়ে গেলেন, কারণ তিনি বুঝতে পারলেন পরবর্তী শিকার হয়তো তিনিই হতে পারেন। স্বাগতম এই কেসে। ১৯৯১ সালের ১৯শে অগস্ট খুব সকালে ৩২ বছর বয়সী একজন মানুষ, ববি কার্লি, পেনসিলভেনিয়ার উইলসবেরি শহরে তার নতুন করে সাজানো রান্নাঘরে দাঁড়িয়েছিলেন। তিনি ফ্রিজ খুলে তার লাঞ্চ বক্স এবং একটি ফ্লাস্ক বোতল বের করলেন। এরপর তিনি বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ থেমে তার স্ত্রী জোয়ানকে গালে একটি চুমু দিয়ে বললেন তিনি তাকে ভালোবাসেন। তারপর তিনি কাজে বেরিয়ে গেলেন। ববি এবং জোয়ান মাত্র ১ বছর আগে বিয়ে করেছিলেন। তারা থাকতেন একটি ডুপ্লেক্স বাড়িতে, সাথে ছিল জোয়ানের ৪ বছরের মেয়ে অ্যাঞ্জেলা। ববি একজন ইলেকট্রিশিয়ান ছিলেন, তাই তার আয় মোটামুটি ভালোই ছিল, তবে তারা ধনী ছিলেন না। কিন্তু ববি জানতেন খুব শিগগিরই তাদের ভাগ্য বদলাতে পারে, কারণ জোয়ান একটি বড় আদালতের মামলায় জয়ের কাছাকাছি ছিলেন। জোয়ানের আগে একবার বিয়ে করেছিলেন, কিন্তু তার প্রথম স্বামী প্রায় ৩ বছর আগে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান। তার প্রথম স্বামীর গাড়িটি একটি ট্র্যাক্টর ট্রেলারের সঙ্গে ধাক্কা খেয়েছিল, এবং পরে তদন্তে প্রমাণিত হয় যে সেই ট্র্যাক্টর ট্রেলারের চালকই দুর্ঘটনার জন্য দায়ী ছিল। তাই জোয়ানের আইনজীবী এবং ট্রাকিং কোম্পানির আইনজীবীরা অবশেষে একটি আর্থিক সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছিলেন, যাতে তার প্রথম স্বামীর অন্যায় মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়াটা ছিল ভীষণ চাপের। ববি লক্ষ্য করেছিলেন এই সময় জোয়ান আগের তুলনায় অনেক বেশি চুপচাপ ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কিন্তু এখন যেহেতু মামলাটি শেষের দিকে, জোয়ান ধীরে ধীরে আবার স্বাভাবিক মেজাজে ফিরে আসছিলেন। যদিও সবকিছু এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি, তবুও মনে হচ্ছিল তারা প্রায় $10 লাখ ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন, যা নিঃসন্দেহে তাদের জন্য ভীষণ আনন্দের খবর ছিল। এমনকি তারা ইতিমধ্যেই ভাবতে শুরু করেছিলেন এই টাকা কিভাবে খরচ করবেন। তাদের পরিকল্পনার মধ্যে ছিল অ্যাঞ্জেলাকে নিয়ে বড় কিছু ভ্রমণে যাওয়া, আর সেই সঙ্গে ববির বহুদিনের স্বপ্ন নিজের একটা ব্যবসা শুরু করা, যেটা এতদিন তিনি আর্থিক সীমাবদ্ধতার কারণে করতে পারেননি। কিন্তু আপাতত যেহেতু সমঝোতাটা এখনও সম্পূর্ণ হয়নি, তাই ববিকে প্রতিদিনের মতোই তার ৯টা ৫টার কাজ চালিয়ে যেতে হচ্ছিল। সেদিনও তিনি বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে তার কাজের জায়গার দিকে রওনা দিলেন। প্রায় ১০ মিনিট পর ববি উইলসবেরি শহরের একটি ছোট কলেজ, উইলকস ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটি সায়েন্স বিল্ডিংয়ের সামনে গাড়ি পার্ক করলেন। তিনি দেখলেন তার টিমের কয়েকজন সদস্য বাইরে দাঁড়িয়ে আছে, বিল্ডিংয়ে ঢোকার অপেক্ষায়। ববি, যিনি এই দলের ফোরম্যান ছিলেন, গাড়ি থেকে নেমে সবাইকে গুড মর্নিং বললেন এবং দরজা খুলে দিলেন। এরপর সবাই ভেতরে ঢুকে কাজে লেগে গেলেন। এই জায়গায় কাজ করা তাদের জন্য প্রায় অভ্যেসে পরিণত হয়েছিল, কারণ ববি এবং তার দল কয়েক মাস ধরেই এখানে কাজ করছিলেন। কাজটাও ছিল বেশ বড়। তারা পুরো বিল্ডিংটির সংস্কার কাজ করছিলেন, যার মধ্যে ছিল ক্লাসরুম, ল্যাবরেটরি, করিডর, সবকিছু। তবে এখনও অনেক কাজ বাকি ছিল, আর কাজটি এত দীর্ঘ সময় নিচ্ছিল তার পেছনে আরেকটি কারণও ছিল। কারণ যখন ববির দল প্রথম এই বিল্ডিংয়ে আসে, তখন তারা আশা করেছিল সবকিছু আগেই তাদের কাজের জন্য প্রস্তুত থাকবে। অর্থাৎ তারা ভেবেছিল বিল্ডিংয়ের সব ফার্নিচার ও যন্ত্রপাতি আগেই সরিয়ে ফেলা হবে। কিন্তু বাস্তবে তারা দেখতে পেল পুরো বিল্ডিং জুড়ে এলোমেলোভাবে অনেক কিছুই পড়ে আছে, যেন কোনো প্রস্তুতিই নেওয়া হয়নি। উদাহরণস্বরূপ, কেমিস্ট্রি ল্যাবটিতে তখনও ছড়িয়ে ছিটিয়ে ছিল নানা ধরনের ফ্লাস্ক, কেমিক্যালের বোতল, এমনকি অদ্ভুত পদার্থে ভেজা কাপড়ও। ফলস্বরূপ ববি এবং তার দলকে নিজেদের মূল কাজ শুরু করার আগেই প্রচুর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হয়েছিল, যা তারা একেবারেই পরিকল্পনা করেনি। এতে তাদের কাজ অনেকটাই পিছিয়ে যায়। তাই সময় মতো কাজ শেষ করতে এখন তারা প্রায় প্রতিদিনই ১২ ঘন্টা করে কাজ করছিল। এই অতিরিক্ত কাজের চাপ ববিকে পুরোপুরি ক্লান্ত করে তুলেছিল। সম্প্রতি সে নিজেকে কিছুটা অসুস্থও অনুভব করছিল।
তবে সে এটাকে অতিরিক্ত পরিশ্রমের ফল বলেই ধরে নিয়েছিল। তবুও ববি কখনো অভিযোগ করতেন না। ওভারটাইমের টাকা ভালো ছিল, আর তার এই দলের লোকজনদের সাথে কাজ করতেও তার খুব ভালো লাগত। তারা যেন তার বন্ধুদের মতোই ছিল। তাই সাধারণত এই দীর্ঘ কর্মঘণ্টাগুলো যতই ক্লান্তিকর হোক না কেন, এক ধরনের মজার অভিজ্ঞতাই হয়ে উঠত। সেদিন বিকেলে ববি কেমিস্ট্রি ল্যাবের ভেতরে একটি মইয়ের ওপর দাঁড়িয়ে সিলিংয়ের ওপরে বৈদ্যুতিক তার লাগাচ্ছিলেন। হঠাৎই তিনি ঘরের অন্য প্রান্ত থেকে জোরে হইচই শুনতে পেলেন। তিনি বুঝতে পারলেন তার দলের লোকজন চিৎকার করে হাসাহাসি করছে। কি হচ্ছে দেখার জন্য তিনি মই থেকে নেমে গেলেন। কাছে গিয়ে দেখলেন সবাই একজনকে ঘিরে দাঁড়িয়ে আছে। তার নাম স্যামি ডিপ্পাস্কুয়াল। স্যামি কাশতে কাশতে কুঁকড়ে গেছে, মুখ থেকে থুথু ফেলছে, আর তার হাতে একটি কোকের ক্যান। দলের আরেক সদস্য রবার্ট ম্যারেনি ববিকে জানালেন কেউ একজন মজা করার জন্য স্যামির কোকের ক্যান বদলে দিয়েছিল। আসল কোকের বদলে সেই ক্যানের ভেতরে ছিল চিউইং টোব্যাকোর থুথু। এটা শুনে ববি ঘৃণায় কেঁপে উঠলেন। এটা সত্যি খুবই জঘন্য একটা প্র্যাঙ্ক। তবে এই ধরনের মজাই ছিল তাদের দলের স্বাভাবিক ব্যাপার। তারা প্রায়ই একে অপরের সাথে এমন দুষ্টুমি করত যাতে দীর্ঘ কাজের দিনের মধ্যে একটু হাসির পরিবেশ তৈরি হয়। সবাই হাসছিল, এমনকি স্যামিও, যে এই মজার শিকার হয়েছিল। কিছুক্ষণ পর ববিও হাসিতে যোগ দিলেন। তার মনে হলো যতই জঘন্য হোক না কেন, এটা দলের মনোবল বাড়ানোর জন্য ভালোই। কিছুক্ষণ পর স্যামি কাশি থামিয়ে স্বাভাবিক হয়ে উঠল এবং মজার ছলে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করল। যে তার কোকের ক্যান বদলে দিয়েছিল সে তাকে ছেড়ে দেবে না। এরপর সবাই আবার কাজে ফিরে গেল। ববি দল থেকে সরে এসে আবার তার মইয়ের কাছে গেল। কিন্তু তিনি যখন আবার মই বেয়ে উঠছিলেন, মাঝপথে হঠাৎ থেমে গেলেন, কারণ তার শরীরে হঠাৎ এক ধরনের অসুস্থতার ঢেউ এসে আঘাত করল। মনে হচ্ছিল যেন তার ফ্লু হচ্ছে। যদিও এতে তিনি খুব একটা অবাক হননি, কারণ টানা ওভারটাইম কাজের কারণে তিনি আগেই ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তিনি আবারও নিজের এই অনুভূতিটাকে অতিরিক্ত কাজের ফল বলেই মনে করলেন। মইয়ের ওপর দাঁড়িয়ে তিনি নিজেকে বললেন, এটা কিছু না, ঠিক হয়ে যাবে। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, আর 1-2 মিনিট পর সত্যি সেই অস্বস্তিটা একটু কমে গেল। ববি যেহেতু অভিযোগ করতে পছন্দ করতেন না এবং খুব পরিশ্রমী ছিলেন, তাই তিনি অসুস্থতার চিন্তাটা মাথা থেকে সরিয়ে দিয়ে আবার কাজে মন দিলেন। মই বেয়ে উপরে উঠে আবার তারের কাজ শুরু করলেন। কিন্তু 4 দিন পর 23শে অগস্ট শুক্রবার সকালে ববি আগের চেয়ে অনেক বেশি অসুস্থ বোধ করছিলেন। কলেজের পার্কিং লট পার হয়ে যখন তিনি সেই সায়েন্স বিল্ডিংয়ের দিকে যাচ্ছিলেন যেখানে তার দল এখনও কাজ করছিল, তখন তার মনে হচ্ছিল তার পা যেন খুব ভারী হয়ে গেছে, আর তিনি বারবার শ্বাসকষ্ট অনুভব করছিলেন। দিন বাড়ার সাথে সাথে কেমিস্ট্রি ল্যাবে কাজ করতে করতে তার অবস্থা আরও খারাপ হতে লাগল। তিনি প্রচণ্ড ঘামছিলেন, শরীর গরম হয়ে যাচ্ছিল। তার সহকর্মীরা বিষয়টি লক্ষ্য করে বারবার এসে জিজ্ঞেস করছিলেন তিনি কি আগেভাগে বাড়ি যেতে চান কিনা। কিন্তু ববি, যদিও ভেতরে ভেতরে খুবই খারাপ লাগছিল, তবুও প্রতিবারই বলছিলেন, না, আমি ঠিক আছি। এভাবেই কোনোভাবে তিনি সেই দিনের কাজ শেষ করলেন। কিন্তু দিন শেষে যখন বাড়ি ফেরার সময় হলো, ববি ভীষণ স্বস্তি অনুভব করলেন। তিনি আর অপেক্ষা করতে পারছিলেন না, শুধু বাড়ি গিয়ে বিছানায় শুয়ে পড়বেন আর ঘুমাবেন। কিন্তু পরের দিন শনিবার সকালে তার অবস্থার আরও অবনতি হলো। তার পায়ের সেই ভারী অনুভূতি এবার তীব্র জ্বালা পোড়ার ব্যথায় পরিণত হলো, যা ধীরে ধীরে পা বেয়ে ওপরের দিকে ছড়িয়ে পড়ছিল, আর তার হাতও অবশ হয়ে যেতে শুরু করল। এই পর্যায়ে এসে অবশেষে ববি বুঝতে পারলেন এটা আর অতিরিক্ত কাজের কারণে হচ্ছে না। তিনি সত্যিই অসুস্থ, তার শরীরে কিছু একটা মারাত্মক সমস্যা হচ্ছে। তাই ববি শেষমেশ তার ডাক্তারের কাছে গেলেন। কিন্তু ডাক্তার তাকে জানালেন তিনি যা অনুভব করছেন তার লক্ষণগুলো ততটা গুরুতর মনে হচ্ছে না, অর্থাৎ তার শরীরে কোনো বড় সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে না। তাই ডাক্তার তাকে পরামর্শ দিলেন বাড়ি গিয়ে বিশ্রাম নিতে। এটি এখন তার সবচেয়ে বেশি প্রয়োজন। ববি ঠিক সেটাই করলেন। সেই শনিবারের বাকি সময় এবং পুরো রবিবার তিনি শুধু বিছানায় শুয়ে বিশ্রাম নিলেন। কিন্তু রবিবার সন্ধে নাগাদও তার অবস্থা ভালো হলো না। তখন তিনি এমন একটি কাজ করলেন যা তিনি সাধারণত কখনোই করতেন না। তিনি তার এক সহকর্মীকে ফোন করে জানালেন পরের দিন তিনি কাজে যেতে পারবেন না। সোমবার সকালে, যেদিন তিনি ছুটি নিয়েছিলেন, ঘুম থেকে উঠে ববি দেখলেন তার অবস্থা এতটাই খারাপ যে তিনি নিজে দাঁড়াতেও পারছেন না। তার স্ত্রী জোয়ান তাকে বিছানা থেকে উঠিয়ে বাথরুমে নিতে চাইলেও ববির ওজন তার পক্ষে একা সামলানো সম্ভব ছিল না। তাই জোয়ান বাধ্য হয়ে ববির ভাই ডেভিডকে ফোন করে বাড়িতে ডেকে আনলেন।
ডেভিড এসে ববিকে নড়াচড়া করতে সাহায্য করলেও তখন স্পষ্ট হয়ে গেল ববির শরীরে যা হচ্ছে তা কোনো সাধারণ সমস্যা নয়। এটা গুরুতর এবং শুধু বিশ্রাম নিলে এটি সেরে যাবে না, যেমনটা ডাক্তার বলেছিলেন। অবশেষে সেদিনই পরিবার একটি অ্যাম্বুলেন্স ডাকে, যা ববিকে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার পায়ের ব্যথা এতটাই বেড়ে যায় যে তিনি মাঝে মধ্যে যন্ত্রণায় চিৎকার করে উঠছিলেন। এমনকি তিনি বমিও করতে শুরু করেন। হাসপাতালে কয়েক ঘন্টা ধরে টানা পরীক্ষা নিরীক্ষা এবং অসহনীয় যন্ত্রণার পর ডাক্তাররা ববির কক্ষে এসে জানালেন তাদের কাছে ভালো খবর আছে। তারা বুঝতে পেরেছেন ববির কি হয়েছে এবং এটি চিকিৎসাযোগ্য। তারা ববিকে গিউল্যান বারে সিন্ড্রোম নামে একটি রোগে আক্রান্ত বলে নির্ণয় করেন। এটি এমন একটি অবস্থা যেখানে শরীরের ইমিউন সিস্টেম নিজেই স্নায়ুগুলোর উপর আক্রমণ করে, যার ফলে হাত পায়ে ঝিনঝিন ভাব, দুর্বলতা ও অসাড়তা দেখা দেয়। ডাক্তাররা ববিকে আশ্বস্ত করেন তাকে শুধু নির্দিষ্ট কিছু ওষুধ নিতে হবে, তাহলেই তিনি অনেকটা ভালো অনুভব করবেন। এই কথা শুনে ববি এবং তার পরিবার ভীষণ স্বস্তি পেলেন। সেদিনই তিনি ওষুধ নেওয়া শুরু করেন এবং খুব দ্রুত তার ব্যথা সহনীয় হয়ে ওঠে, বমি বন্ধ হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই তিনি এতটাই সুস্থ বোধ করেন যে বাড়িতে ফিরে যেতে পারেন। মনে হচ্ছিল ববি যেন অবশেষে সুস্থতার পথে ফিরে এসেছে, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বাড়িতে ফেরার মাত্র কয়েকদিনের মধ্যেই তার ব্যথা আবার ফিরে এলো, আগের থেকেও অনেক বেশি তীব্র হয়ে, যদিও সে তখনও ওষুধ খাচ্ছিল। এর পাশাপাশি একটি নতুন লক্ষণ দেখা দিল, তার চুল ঝরতে শুরু করল। সেপ্টেম্বর 7 তারিখে, অর্থাৎ হাসপাতাল থেকে ফেরার প্রায় 1.5 সপ্তাহ পর, ববিকে আবার হাসপাতালে ভর্তি হতে হলো। কিন্তু এবার পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। ববির ডাক্তাররা তার লক্ষণ দেখে বিভ্রান্ত হয়ে পড়লেন। তারা জানালেন এভাবে হঠাৎ করে প্রচুর চুল পড়া গুইল্যান ব্যারি সিন্ড্রোমের কোনো লক্ষণ নয়। তাই তারা বুঝতে পারলেন আগের যে রোগ নির্ণয় করা হয়েছিল তা সম্ভবত ভুল ছিল, যদিও সেই চিকিৎসায় কিছুটা সময়ের জন্য ববির অবস্থা ভালো হয়েছিল। এখন সমস্যাটা হলো ডাক্তাররা একেবারেই বুঝতে পারছিলেন না ববির আসলে কি হয়েছে। পরবর্তী 9 দিন ধরে তারা একের পর এক পরীক্ষা করতে থাকলেন, কিন্তু এই সময়ে ববির ব্যথা এতটাই বেড়ে গেল এবং এতটাই স্থায়ী হয়ে উঠল যে তিনি প্রায় এক ধরনের বিভ্রান্ত বা অচেতন অবস্থায় চলে গেলেন। যন্ত্রণাটা তার সহ্যের বাইরে চলে গিয়েছিল। অবশেষে সব পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা ববি এবং তার পরিবারকে জানালেন তারা এখনও বুঝতে পারছেন না তার আসল সমস্যা কি। এতগুলো পরীক্ষার পরও কোনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি, ফলে তারা কার্যত অসহায়। তাই সিদ্ধান্ত নেওয়া হলো ববিকে আরও বড় এবং বিশেষায়িত একটি হাসপাতালে স্থানান্তর করা হবে, পেনসিলভেনিয়ার হার্শি শহরে, যা উইলসবেরি থেকে প্রায় 100 মাইল দূরে। কয়েকদিন পর সেই বড় হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছিলেন একজন নিউরোলজিস্ট, ডক্টর রবার্ট ব্র্যানন। তিনি যাচ্ছিলেন তার রোগী ববি কার্লির কক্ষে, কিন্তু কক্ষের কাছাকাছি পৌঁছানোর আগেই করিডোর থেকেই তিনি ববির চিৎকার আর নার্সদের ওপর রাগারাগির শব্দ শুনতে পাচ্ছিলেন। হাসপাতালে আসার পর থেকেই ববির আচরণ দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। একবার তো তিনি রাগের মাথায় মেডিকেল যন্ত্রপাতিও ছুঁড়ে ফেলেছিলেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে এখন ববিকে বিছানার সাথে বেঁধে রাখতে হচ্ছিল। ডক্টর ব্রেনেন ববির কক্ষের সামনে এসে একবার গভীর শ্বাস নিলেন, তারপর ভেতরে প্রবেশ করলেন। ভেতরে ঢুকে তিনি দেখলেন ববি বিছানায় বাঁধা অবস্থায় আছেন আর তিনি জোরে চিৎকার করছেন, ছটফট করছেন। এই দৃশ্য দেখে ডক্টর ব্রেনানের খুব খারাপ লাগছিল। তিনি সত্যিই ববির জন্য সহানুভূতি অনুভব করছিলেন, কিন্তু আসল সমস্যা হলো তিনি নিজেও বুঝতে পারছিলেন না কিভাবে ববিকে সাহায্য করা যায়। ডক্টর ব্রেনান এবং তার টিম ববির যন্ত্রণা কমানোর জন্য প্রায় সবকিছুই চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুই কাজ করছিল না। তাই সেদিনও ডক্টর ব্রেনানের করার মতো কিছুই ছিল না। তিনি শুধু ববির কক্ষে দাঁড়িয়ে অসহায়ভাবে দেখছিলেন আর ববি যন্ত্রণায় চিৎকার করে ছটফট করছিলেন। কিন্তু 22শে সেপ্টেম্বর, অর্থাৎ হার্শিতে আসার 6 দিন পর, হঠাৎ করেই ববি শান্ত হয়ে গেলেন, কারণ সেদিন তিনি কোমায় চলে গেলেন। 3 দিন পর ডক্টর ব্রেনান ভীষণ হতাশ মন নিয়ে আবার ববির কক্ষে ঢুকলেন। সেখানে তিনি দেখলেন ববির পরিবারের 5 জন সদস্য উপস্থিত, তার স্ত্রী জোয়ান, তার 4 বছরের সৎ মেয়ে অ্যাঞ্জেলা, ববির ভাই বোন সুজান ও ডেভিড এবং তার বৃদ্ধ মা মেরি। ববি কোমায় চলে যাওয়ার পর তারা সবাই তাকে দেখতে এসেছিলেন। তারা সবাই ডক্টর ব্রেনানের দিকে আশায় তাকিয়েছিলেন। ডক্টর ব্রেনান গভীর শ্বাস নিয়ে জানালেন তার কাছে একটি খারাপ খবর আছে।
নতুন কিছু পরীক্ষার রিপোর্ট এসেছে এবং সেগুলোর ভিত্তিতে এখন তারা বুঝতে পেরেছেন ববির আসলে কি হয়েছে। ডক্টর ব্রেনান বললেন, ববি যে সমস্যায় ভুগছেন সেটির নাম থ্যালিয়াম টক্সিসিটি। এই কথা শুনে তিনি পরিবারের সদস্যদের মুখের দিকে তাকালেন, কোনো প্রতিক্রিয়া বোঝার জন্য, কিন্তু সবাই ফাঁকা চোখে তাকিয়ে রইলেন, যেন তারা এই শব্দটির অর্থই বুঝতে পারছেন না। তখন ডক্টর ব্রেনান ব্যাখ্যা করলেন, থ্যালিয়াম একটি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক পদার্থ। এটি এতটাই মারাত্মক যে কেউ এটি স্পর্শ করলেও, খেয়ে ফেললেও, এমনকি এর ধোঁয়া নিঃশ্বাসের মাধ্যমে শরীরে গেলেও মৃত্যু ঘটতে পারে। তিনি আরও বললেন, যুক্তরাষ্ট্রে এই রাসায়নিকটি খুব কঠোরভাবে নিয়ন্ত্রিত। এটি সাধারণ গৃহস্থালির কোনো পণ্যে ব্যবহার নিষিদ্ধ। তাই এটি এমন কিছু নয় যেটার সংস্পর্শে ববি হঠাৎ করে দুর্ঘটনাবশত এসে পড়তে পারেন। এটি খুবই বিরল। এ কথা বলে ডক্টর ব্রেনান কিছুক্ষণ থেমে গেলেন, যাতে পরিবার এই তথ্যটা বুঝে নিতে পারে। পরিবারের সবাই একে অপরের দিকে তাকালো, তাদের মুখে স্পষ্ট ভয় আর অবিশ্বাস। তারা বুঝতে পারছিল বিষয়টি ভয়ঙ্কর, কিন্তু কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটাও যেন বুঝে উঠতে পারছিল না। শেষে তারা আবার ডাক্তারের দিকে তাকালো, আরও ব্যাখ্যার অপেক্ষায়। ডাক্তার যখন আর কিছু বললেন না, তখন ববির বোন সুজান কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, আমরা এখন কি করতে পারি? ডক্টর ব্রেনান ধীরে মাথা নাড়লেন এবং বললেন, দুঃখিত, থ্যালিয়াম বিষক্রিয়ার কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। এর 2 দিন পর 27শে সেপ্টেম্বর জোয়ান হাসপাতালে তার অচেতন স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন। তার চারপাশে চিকিৎসাকর্মীরা জড়ো হয়েছিলেন। ববিকে লাইফ সাপোর্টে রাখা হবে কিনা এই সিদ্ধান্ত সম্পূর্ণ জোয়ানের ওপরই নির্ভর করছিল। কিন্তু যখন নিশ্চিত হয়ে গেল যে আর কোনো আশাই নেই, তখন জোয়ান কঠিন একটি সিদ্ধান্ত নিলেন। ববিকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়া হবে। তিনি মেডিকেল স্টাফদের দিকে তাকিয়ে সম্মতি জানালেন। এরপর তিনি, তার মেয়ে এবং ববির পরিবারের অন্য সদস্যরা একটু দূরে সরে দাঁড়ালেন। তারা দেখলেন চিকিৎসাকর্মীরা এগিয়ে এসে ববির ভেন্টিলেটর খুলে দিচ্ছে, আর জোয়ানকে সেই মুহূর্তটি দেখতে হলো যখন তার স্বামী শেষবারের মতো নিঃশ্বাস নিলেন। 1991 সালের 21শে অক্টোবর সন্ধ্যায়, অর্থাৎ ববির মৃত্যুর প্রায় 1 মাস পর, পেনসিলভেনিয়ার উইলসবেরি শহরের একটি স্টেক হাউসে বড় একটি টেবিলে বসেছিলেন একজন পুলিশ ডিটেকটিভ, হ্যারল্ড কলি, এবং আরও 7 জন ব্যক্তি। এই 7 জনের মধ্যে ছিলেন বিভিন্ন জায়গা থেকে আসা করোনার ও তদন্তকারী কর্মকর্তা। কেউ ছিলেন হার্শি এলাকা থেকে, যেখানে ববি মারা গিয়েছিলেন, আর বাকিরা, যেমন কলি, কাজ করতেন উইলসবেরিতে, যেখানে ববি বাস করতেন। তারা সবাই একত্রিত হয়েছিলেন ববির মৃত্যুর তদন্ত নিয়ে আলোচনা করতে। ইতিমধ্যেই তারা প্রায় 3 ঘন্টা ধরে আলোচনা করছিলেন, কারণ বিষয়টি ছিল অত্যন্ত জটিল। তারা ববির প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলেন, যেখানে দেখা যায় তার শরীরে থ্যালিয়ামের পরিমাণ ছিল মৃত্যুর জন্য প্রয়োজনীয় মাত্রার প্রায় 900 গুণ। তাই তারা ধরে নিচ্ছিলেন ববি সম্ভবত একবারেই খুব বড় মাত্রার থ্যালিয়াম বিষক্রিয়ার শিকার হয়েছিলেন। এটি দুর্ঘটনাবশত হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে, সেটা তখনও পরিষ্কার ছিল না। এরপর তারা আলোচনা করতে লাগলেন এটা আদৌ কিভাবে সম্ভব হলো, কারণ মনে রাখতে হবে থ্যালিয়াম এমন কোনো রাসায়নিক নয় যা সহজে দোকান থেকে কিনে পাওয়া যায়। মানে থ্যালিয়াম এমন একটি পদার্থ যা খুব কঠোরভাবে নিয়ন্ত্রিত। তাহলে ববি এর সংস্পর্শে এলেন কিভাবে? প্রথমে তদন্তকারীদের ধারণা ছিল, যেটা প্রায় সবাই ভাবছিল, ববি নিশ্চয়ই দুর্ঘটনাবশত সেই ল্যাবেই বিষক্রিয়ার শিকার হয়েছিলেন, যেখানে তিনি এতদিন ধরে কাজ করছিলেন, অর্থাৎ উইলকস ইউনিভার্সিটির কেমিস্ট্রি ল্যাবে। তাদের কাছে ল্যাবের প্রাথমিক তদন্তের কিছু রেকর্ডও ছিল। সেই রেকর্ড অনুযায়ী তদন্তকারীরা ল্যাবের একটি স্টোররুম থেকে 5টি থ্যালিয়ামের শিশি বা ভায়েল খুঁজে পেয়েছিলেন। এছাড়াও তারা একটি কাপড় খুঁজে পান যা একটি টেবিলের ওপর পড়েছিল, সম্ভবত সেই অবস্থাতে যখন ববি ও তার দল প্রথম দিন এসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছিল। আর সেই কাপড়টির পাশেই ছিল একটি হাতে লেখা নোট, যেখানে স্পষ্ট করে লেখা ছিল, থ্যালিয়াম ওয়াইপিং র্যাগ, টাচ মি অ্যান্ড ডাই, অর্থাৎ থ্যালিয়াম মুছার কাপড়, আমাকে ছুলেই মৃত্যু। এই কাপড়টি দেখে তদন্তকারীদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, কারণ তারা যখন ল্যাবটি পরীক্ষা করতে ঢুকেছিলেন তখন অনেকেই ভয় পেয়েছিলেন হয়তো তারা অজান্তেই এই কাপড়ে হাত দিয়েছেন, আর যদি দিয়ে থাকেন তাহলে কি তারাও থ্যালিয়াম বিষক্রিয়ায় আক্রান্ত হবেন। তবে পরে সেই কাপড়টি পরীক্ষা করা হয় এবং আশ্চর্যজনকভাবে তাতে কোনো থ্যালিয়ামের অস্তিত্ব পাওয়া যায়নি।
শুধু তাই নয়, ল্যাবের অন্যান্য পৃষ্ঠতল এবং বাতাসও পরীক্ষা করা হয়, সেখানেও থ্যালিয়ামের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাই তদন্তকারীরা শেষ পর্যন্ত সিদ্ধান্তে আসেন ওই নোটটি সম্ভবত একটি মজা বা প্র্যাঙ্ক ছিল। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করে যে তাদের সব থ্যালিয়াম সঠিকভাবে হিসাব করা আছে, অর্থাৎ কোনো থ্যালিয়াম চুরি বা অপব্যবহার হওয়ার সুযোগ নেই। যদি কিছু হতো তারা অবশ্যই জানতে পারত। ফলে এই পর্যায়ে এসে তদন্তকারীরা ধরে নেন ববি সম্ভবত ওই বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে বিষক্রিয়ার শিকার হননি। কিন্তু এই বিষয়টা ডিটেকটিভ হ্যারল্ড কলি এবং অন্য তদন্তকারীদের কাছে একেবারেই অযৌক্তিক মনে হচ্ছিল, কারণ থ্যালিয়াম পাওয়া খুব কঠিন, আর ববি এমন একটি ল্যাবে কাজ করছিলেন যেখানে থ্যালিয়াম ছিল, তবুও সেখান থেকেই তিনি বিষক্রিয়ার শিকার হননি, এটা বিশ্বাস করা প্রায় অসম্ভব। তাদের মনে হচ্ছিল ঘটনাটা নিশ্চয়ই সেখানেই ঘটেছে। কিন্তু আরেকটি বিষয় তাদের ভাবিয়ে তুলছিল, ববির সাথে যারা সেই ল্যাবে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কাজ করেছিল, তাদের সবাইকে পরীক্ষা করা হয়েছিল এবং তাদের কারো শরীরেই থ্যালিয়ামের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এতে রহস্যটা আরও গভীর হয়ে উঠছিল। তবে ববির নিজের পরিবার, তার স্ত্রী জোয়ান এবং তার 4 বছরের মেয়ে অ্যাঞ্জেলা, তাদের শরীরেও থ্যালিয়ামের উপস্থিতি পাওয়া গিয়েছিল, যদিও তা ছিল খুবই অল্প মাত্রায়, কারণ থ্যালিয়ামের সামান্য পরিমাণও প্রাণঘাতী হতে পারে। কিন্তু তারা দুজনই ঠিক ছিল, অর্থাৎ তারা প্রাণঘাতী ডোজ পাননি। তবে তাদের শরীরে থ্যালিয়ামের ক্ষুদ্র চিহ্ন পাওয়া যাওয়াটা ছিল বেশ অস্বাভাবিক। তাই টেবিলে বসে থাকা সবাই একমত হলেন জোয়ানের সাথে কথা বলা দরকার। হয়তো তিনি বলতে পারবেন কিভাবে তিনি, তার মেয়ে এবং ববি এই বিরল ও মারাত্মক রাসায়নিকের সংস্পর্শে এসেছিলেন। এছাড়াও তাদের পরিবারের ডুপ্লেক্স বাড়িটিও তল্লাশি করা জরুরি, সেখানে থ্যালিয়ামের কোনো চিহ্ন আছে কিনা তা খুঁজে বের করার জন্য। কিন্তু তার আগে একটি সমস্যা ছিল, আইনগত এখতিয়ার বা জুরিসডিকশন। ববি মারা গিয়েছিলেন হার্শিতে, কিন্তু অসুস্থ হয়েছিলেন উইলসবেরিতে। তাই কিছু আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হলো উইলসবেরি পুলিশই এই কেসে নেতৃত্ব দেবে, কারণ সেখানেই ববি বিষক্রিয়ার শিকার হয়েছিলেন। পরের দিন ডিটেকটিভ হ্যারল্ড কলি ববির ভাই ডেভিড এবং বোন সুজানকে উইলসবেরি পুলিশ স্টেশনে ডেকে পাঠালেন। সেখানে গিয়েই পরিষ্কার হয়ে গেল তারা দুজনেই ববির স্ত্রী জোয়ানকে নিয়ে ভীষণ সন্দেহ করছে। তারা কলিকে জানালেন কয়েক মাস ধরেই জোয়ানের আচরণ অদ্ভুত ছিল, ববির অসুস্থতার আগে এবং পরে দুসময়। ডেভিড বললেন যখন তার ভাই প্রথম অসুস্থ হয়ে পড়েছিল তখন জোয়ান তাকে সাহায্য করার জন্য প্রায় কিছুই করেননি। তিনি ডেভিডকে ফোন করে ডেকেছিলেন কারণ ববিকে নড়াচড়া করানোর জন্য একজন শক্তিশালী মানুষের দরকার ছিল, যা সত্যিই ছিল। কিন্তু ডেভিড যখন উপরে ববিকে বাথরুমে নেওয়া আনা করছিলেন তখন জোয়ান নিচে তার মেয়ের সাথে বসেছিলেন এবং পুরো বিষয়টা উপেক্ষা করছিলেন। তিনি সাহায্য করার কোনো চেষ্টাও করেননি, সব কাজটাই ডেভিডকে করতে দিয়েছিলেন। অন্যদিকে সুজান বললেন তিনি নিশ্চিত নন, কিন্তু তার মনে হয়েছিল যখন জোয়ান ববিকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং ববি মারা যান তখন জোয়ান যেন ভীষণ স্বস্তি দিয়েছিলেন। ডিটেকটিভ কলি সবকিছু মন দিয়ে শুনলেন, মাথা নাড়লেন যেন তিনি তাদের কথায় বিশ্বাস করছেন। কিন্তু ভেতরে ভেতরে তিনি পুরোপুরি নিশ্চিত ছিলেন না যে এই আচরণগুলো সত্যিই খুব সন্দেহজনক, কারণ জোয়ান প্রথমে নিজেই চেষ্টা করেছিলেন ববিকে সাহায্য করতে, কিন্তু পারেননি, তাই তিনি ডেভিডকে ডেকেছিলেন। আর ডেভিড যখন বাড়িতে ছিলেন তখন জোয়ানের কাছে তার ছোট মেয়েটির দেখাশোনার দায়িত্বও ছিল। সে তো তার ছোট মেয়েকে একা রেখে যেতে পারে না, অথবা হয়তো সে চাইছিল না তার মেয়ে ববির সেই কষ্টের অবস্থা দেখুক, তাই তাকে নিচে রেখেছিল। অর্থাৎ এসব আচরণের একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকতে পারে। আর ববির মৃত্যুর পর জোয়ানের স্বস্তি পাওয়ার বিষয়টাও প্রত্যেকে তো শোককে ভিন্নভাবে সামাল দেয়। ববির মৃত্যু ছিল দীর্ঘ, কষ্টদায়ক এবং মানসিকভাবে ভেঙে দেওয়ার মতো একটি প্রক্রিয়া। তাই জোয়ান যদি কিছুটা স্বস্তি পেয়ে থাকেন সেটার মানে এই নয় যে তিনি খুশি ছিলেন, বরং হয়তো এটা তাদের জীবনের এক দুঃস্বপ্নের অধ্যায়ের সমাপ্তি ছিল। এই সব কথা শোনার পর ডিটেকটিভ হ্যারল্ড কলি ধীরে ধীরে কথোপকথনের দিক ঘুরিয়ে দিলেন। তিনি ডেভিড এবং সুসানের কাছে জানতে চাইলেন তাদের সাথে ববির সম্পর্ক কেমন ছিল। তারা দুজনেই বললেন বড় হওয়ার পরও তারা তাদের ভাইয়ের খুব কাছাকাছি ছিলেন। তারা কাছাকাছি এলাকায় থাকতেন এবং প্রায়ই দেখা করতেন। বিশেষ করে ডেভিড বললেন তিনি ববির সাথে অনেক সময় কাটাতেন, তারা একসাথে মাছ ধরতে যেতেন, এমনকি সম্প্রতি তারা একসাথে ববির রান্নাঘর সংস্কারের কাজও করেছিলেন। এই কথাটা ডিটেকটিভ কলির দৃষ্টি আকর্ষণ করল, কারণ মনে হচ্ছিল এই রান্নাঘরের কাজটি শেষ হওয়ার সময়টাই ছিল যখন ববি প্রথম অসুস্থ হতে শুরু করেছিলেন। কলি নিশ্চিত ছিলেন না এটি কতটা গুরুত্বপূর্ণ, তবে বিষয়টি তার কাছে আগ্রহজনক মনে হলো। আলোচনা শেষ হলে তিনি ডেভিড এবং সুসানকে ধন্যবাদ জানালেন এবং বললেন তারা যেতে পারেন। কয়েকদিন পর 25শে অক্টোবর 1991 সালের সকালে ডিটেকটিভ কলি এবং আরও 3 জন তদন্তকারী উইলসবেরি পুলিশ স্টেশনের একটি জিজ্ঞাসাবাদ কক্ষে বসেছিলেন।
তাদের সামনে বসেছিলেন জোয়ান কার্লি এবং তার আইনজীবী। কলি তখনও বুঝতে পারছিলেন না জোয়ান আসলে কে, একজন ভিকটিম নাকি অপরাধী, কারণ জোয়ান এবং তার মেয়ের শরীরেও থ্যালিয়ামের চিহ্ন পাওয়া গিয়েছিল। এর মানে হতে পারে তারা দুজনও দুর্ঘটনাবশত এই বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শে এসেছিলেন, যেমনটা ববির ক্ষেত্রে হয়েছিল, তবে অনেক কম মাত্রায় বলে তারা বেঁচে গেছেন। আবার এটাও হতে পারে কেউ এই পুরো পরিবারকে বিষ প্রয়োগ করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত শুধু ববিই মারা যান। অথবা সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা, জোয়ান নিজেই তার স্বামীকে বিষ প্রয়োগ করেছিলেন, আর সেই প্রক্রিয়ায় হয়তো ভুলবশত তিনি নিজে এবং তার মেয়েও সামান্য আক্রান্ত হয়েছিলেন। সব মিলিয়ে ডিটেকটিভ কলি তখনও নিশ্চিত হতে পারছিলেন না জোয়ান ভিকটিম নাকি অপরাধী। তাই তিনি খুব সতর্কভাবে জোয়ানের প্রতিটি আচরণ পর্যবেক্ষণ করতে লাগলেন, আর অন্য একজন তদন্তকারী তাকে প্রশ্ন করতে শুরু করলেন তার স্বামী প্রথম কখন এবং কিভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন সেটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। জোয়ান জানালেন ববি অনেক দিন ধরেই নিজেকে খুব ক্লান্ত অনুভব করছিল, সম্ভবত কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরেও। তবে বড় ধরনের কোনো লক্ষণ দেখা দেয়নি যতক্ষণ না অগাস্ট মাসে হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় 1 সপ্তাহ আগে। তিনি বললেন ববির মতো তিনিও ভেবেছিলেন এটা হয়তো অতিরিক্ত কাজের চাপ অথবা সাধারণ কোনো অসুখ যা বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে, যেমনটা প্রথম ডাক্তার বলেছিলেন। তিনি আরও বলেন থ্যালিয়াম নামের এই বিষাক্ত পদার্থ সম্পর্কে তিনি কখনোই শোনেননি, আর কোনো সময় তার মনে হয়নি যে ববি থ্যালিয়াম বিষক্রিয়ার শিকার হতে পারেন। ডিটেকটিভ হ্যারল্ড কোলি জোয়ানের কথা মনোযোগ দিয়ে শুনছিলেন এবং কয়েকটি বিষয় তার নজরে আসে। প্রথমত, জোয়ান বলছিলেন ববি অনেক দিন ধরেই দুর্বল অনুভব করছিলেন, কিন্তু তদন্তকারীরা আগে ধরে নিয়েছিলেন একবারে বড় মাত্রার থ্যালিয়ামই ববিকে অসুস্থ করে হাসপাতালে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটায়। জোয়ানের কথায় মনে হচ্ছিল বিষক্রিয়াটি হয়তো একবারে নয়, বরং ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে হয়েছে। দ্বিতীয় বিষয়টি ছিল জোয়ানের আচরণ। তিনি খুব শান্তভাবে তার স্বামীর ভয়ঙ্কর মৃত্যুর ঘটনাটি বর্ণনা করছিলেন, অথচ থ্যালিয়াম বিষক্রিয়া অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি মৃত্যু, কিন্তু জোয়ানের চোখে এক ফোঁটা জলও ছিল না, তার আচরণেও কোনো দুঃখ বা ভাঙনের ছাপ ছিল না। এটা ডিটেকটিভ কোলির মনে সন্দেহ জাগতে শুরু করল। হয়তো সুস্যান এবং ডেভিড ঠিকই বলছিলেন, জোয়ানের মধ্যে সত্যিই তার স্বামীর মৃত্যুর প্রতি তেমন কোনো অনুভূতি দেখা যাচ্ছে না। তখন কোলি অন্য তদন্তকারীকে থামিয়ে সামনে ঝুঁকে সরাসরি জোয়ানকে প্রশ্ন করলেন, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আপনি এবং আপনার মেয়ে কিভাবে থ্যালিয়ামের সংস্পর্শে এলেন? প্রশ্ন শুনেই জোয়ান দ্রুত একটি অদ্ভুত গল্প বললেন। তিনি বললেন ববি কাজের সময় আইসড টি খেতে খুব পছন্দ করতেন, তাই প্রতিদিন সকালে তিনি ফ্রিজে রাখা একটি বড় জাগ থেকে তার থার্মোসে আইসড টি ভরে দিতেন। ববি সেই ফ্লাস্ক বোতল নিয়ে কাজে যেতেন, সারাদিন সেই চা খেতেন এবং পরে বাসায় নিয়ে আসতেন। কখনো কখনো ববি সব চা শেষ করতেন না, ফ্লাস্ক বোতলের ভেতরে কিছুটা চা বাকি থাকত। জোয়ান বললেন এমন হলে, অর্থাৎ ফ্লাস্ক বোতলের যদি কিছু আইসড টি বেঁচে থাকত, তাহলে তিনি সেই বাকি চা আবার ফ্রিজে রাখা বড় জগে ঢেলে দিতেন যেন নষ্ট না হয়। আর সেই জগ থেকেই তিনি এবং তার মেয়ে দুজনেই চা খেতেন, অর্থাৎ অনেক সময় তারা পরোক্ষভাবে সেই একই চা খাচ্ছিলেন যেটা ববি কাজের সময় খেতেন। জোয়ানের ধারণা ছিল যদি ববি কোনোভাবে থ্যালিয়ামের সংস্পর্শে এসে থাকেন, তাহলে সেই বিষাক্ত উপাদান হয়তো তার ব্যবহৃত চায়ের মধ্যেও চলে আসত, আর তিনি যখন সেই বাকি চা আবার জগে ঢেলে দিতেন তখন সেই অল্প পরিমাণ থ্যালিয়াম মিশে যেত পুরো চায়ের সাথে, ফলে তিনি এবং তার মেয়েও খুব সামান্য মাত্রায় সেই বিশেষ সংস্পর্শে আসতেন। ডিটেকটিভ হ্যারল্ড কলি এই কথা শুনে পাশের অন্যান্য তদন্তকারীদের দিকে তাকালেন। তাদের সবার মুখেই একই রকম বিস্ময়। এই আইসড টি তত্ত্বটা বেশ অদ্ভুত শোনাচ্ছিল, কিন্তু এতটাই নির্দিষ্টভাবে বলা যে এটাকে পুরোপুরি উড়িয়ে দেওয়াও সম্ভব ছিল না। কলি বুঝতে পারছিলেন যদি এই তত্ত্বটা সত্যি হয়, তাহলে এটি ব্যাখ্যা করতে পারে কেন একই বাড়িতে থাকা 3 জন মানুষের শরীরে থ্যালিয়ামের মাত্রা এত ভিন্ন ছিল। সম্ভবত ববি বাড়ির বাইরে কোথাও বড় মাত্রায় থ্যালিয়ামের সংস্পর্শে আসছিলেন, আর সেই বিশেষ সামান্য অংশ তার ফ্লাস্ক বোতলে থাকা চায়ের মাধ্যমে বাড়িতে ফিরে আসছিল। তারপর সেই অল্প পরিমাণ থ্যালিয়াম জগে মিশে যেত এবং জোয়ান ও তার মেয়ে সেই চা খাওয়ার মাধ্যমে খুব সামান্য মাত্রায় আক্রান্ত হতেন। সব মিলিয়ে তত্ত্বটা অদ্ভুত হলেও যুক্তিযুক্ত মনে হচ্ছিল। এরপর কলি জোয়ানকে জিজ্ঞেস করলেন তিনি কি অনুমতি দেবেন যাতে তারা শুধু তার পুরো বাড়িটাই নয়, বিশেষ করে ফ্রিজ, সেই আইসড টির জগ এবং ববি কাজে নিয়ে যেতেন এমন সব ফ্লাস্ক বোতল পরীক্ষা করতে পারেন, কোথাও থ্যালিয়ামের কোনো চিহ্ন আছে কিনা তা দেখার জন্য। কলি ভেবেছিলেন জোয়ান হয়তো এতে আপত্তি করবেন বা কোনো অজুহাত দেবেন,
কিন্তু আশ্চর্যের বিষয়, জোয়ান এক মুহূর্ত দেরি না করে সরাসরি সম্মতি দিলেন। সেদিন বিকেলেই ডিটেকটিভ কলি, তার তদন্তকারী দল এবং ক্রাইম সিন ইউনিট কার্লি পরিবারের ডুপ্লেক্স বাড়িতে পৌঁছে যায় তল্লাশি চালানোর জন্য। কলি দেখছিলেন ক্রাইম সিন টিম বাড়ির ভেতরে ঢুকেই প্রতিটি জায়গা খুব সতর্কভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে শুরু করেছে। তল্লাশি চালিয়ে তারা বাড়ির কোথাও থ্যালিয়ামের কোনো চিহ্ন খুঁজে পেল না, শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গা ছাড়া। সেটি ছিল সেই ফ্লাস্ক বোতল, যার কথা জোয়ান আগেই বলেছিলেন, যেটা ববি প্রতিদিন আইসড টি নিয়ে কাজে যেতেন এবং আবার বাড়িতে নিয়ে আসতেন। তদন্তকারীরা দেখতে পেলেন ফ্লাস্ক বোতলের ঢাকনা যেখানে স্ক্রু করে লাগানো হয়, সেই ওপরের খাঁজগুলোর মধ্যে থ্যালিয়ামের ক্ষুদ্র চিহ্ন রয়েছে। এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার, কারণ প্রথমবারের মতো তারা স্পষ্টভাবে বুঝতে পারল থ্যালিয়াম ঠিক কোথা দিয়ে ববির জীবনে আসা যাওয়া করছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই থ্যালিয়ামটি পাওয়া গেছে ফ্লাস্ক বোতলের ঠিক সেই জায়গায় যেখান থেকে ববি সরাসরি পান করতেন। এর মানে পরিষ্কার, ববি থ্যালিয়াম গিলে ফেলেছিলেন, অর্থাৎ এটি তার শরীরে প্রবেশ করেছিল পান করার মাধ্যমে। এর আগে তারা নিশ্চিত ছিল না কিভাবে থ্যালিয়াম তার শরীরে ঢুকেছিল। এখন বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়ে গেল। তবে এই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর কিছু প্রশ্নের উত্তর মেলেনি, যেমন জোয়ান এবং অ্যাঞ্জেলা কিভাবে থ্যালিয়ামের সংস্পর্শে এলেন। কারণ ফ্রিজে থাকা আইসড টি এর জগ পরীক্ষা করে কোনো থ্যালিয়াম পাওয়া যায়নি, আর শুধু ফ্লাস্ক বোতলে থ্যালিয়াম পাওয়া গেলেই বোঝা যায় না এটা সেখানে এলো কিভাবে। ডিটেকটিভ হ্যারাল্ড কলির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই ফ্লাস্ক বোতলটি ববি প্রতিদিন বাড়ি থেকে কাজে নিয়ে যেতেন এবং আবার ফিরিয়ে আনতেন। তাই তার মনে হলো সম্ভবত তারা খুব তাড়াতাড়ি ববির কর্মস্থলকে সন্দেহের বাইরে রেখে দিয়েছিল, কারণ ববি এমন একটি কেমিস্ট্রি ল্যাবে কাজ করছিলেন যেখানে থ্যালিয়াম ছিল, তবুও তারা সেটিকে সম্ভাব্য উৎস হিসেবে বাদ দিয়েছিল। এখন মনে হচ্ছে বিষয়টি আবার নতুন করে খতিয়ে দেখা দরকার। 7 মাস পর 1992 সালের মে মাসের শেষ দিকে ডিটেকটিভ কলি তার ডেস্কে বসে গত অক্টোবর থেকে করা সমস্ত জিজ্ঞাসাবাদ ও পলিগ্রাফ টেস্টের নোটগুলো পর্যালোচনা করছিলেন। তিনি একে একে ববির সব সহকর্মীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। প্রায় সবাই একই কথা বলেছিল, ববি খুবই ভালো মানুষ ছিলেন, সবাই তাকে পছন্দ করত এবং কেউই তাকে ক্ষতি করতে চাইবে না। কিছু সহকর্মী স্বীকার করেছিল যে তারা মাঝে মাঝে একে অপরের সাথে মজা করত, তবে তারা বলেছিল সেগুলো ছিল নিরীহ ধরনের প্র্যাঙ্ক, আর কারো পানীয়তে বিষ মিশিয়ে দেওয়া এটা তাদের সীমার অনেক বাইরে। অন্তত সবাই সেটাই বলছিল। কিন্তু ববির 2 সহকর্মী স্যামি ডি পাস্কুয়াল এবং রবার্ট মারোনি পলিগ্রাফ পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। এমনকি পরীক্ষক জানিয়েছিলেন তাদের ফলাফল ছিল তার দেখা সবচেয়ে খারাপগুলোর মধ্যে। ফলে খুব দ্রুতই এই দুজন ডিটেকটিভ হ্যারাল্ড কলিয়ের সন্দেহের তালিকায় শীর্ষে উঠে আসে। কলি তাদের দুজনকে জিজ্ঞেস করেছিলেন তারা কি মজা করার ছলে ববির ফ্লাস্ক বোতলে থ্যালিয়াম মিশিয়ে দিয়েছিল। হয়তো তারা জানত না এটা কতটা মারাত্মক, কিন্তু তারা কি কিছু মিশিয়েছিল? তারা জোর দিয়ে বলেছিল একেবারেই না, তারা এমন কিছু করেনি। কিন্তু কলি তাদের বিশ্বাস করতে পারছিলেন না, কারণ তিনি আগেই শুনেছিলেন এই দলটি প্রায়ই একে অপরের সাথে প্র্যাঙ্ক করত, যেমন কারোর পানীয় বদলে দিয়ে তামাকের থুতু ভরে দেওয়া। তাহলে কে বলতে পারে তারা হয়তো আরও এক ধাপ এগিয়ে ববির ফ্লাস্ক বোতলে থ্যালিয়াম মিশিয়ে দেয়নি? তবে সমস্যা ছিল কলির কাছে তাদের গ্রেফতার করার মতো কোনো শক্ত প্রমাণ ছিল না, বিশেষ করে যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার দাবি করছিল তাদের কোনো থ্যালিয়াম ল্যাব থেকে হারিয়ে যায়নি। কলি জানতেন বিশ্ববিদ্যালয়ে ভুলও হতে পারে, হয়তো কিছু থ্যালিয়াম হিসেবের বাইরে আছে, কিন্তু সেটা প্রমাণ করার কোনো উপায় তার কাছে ছিল না। এদিকে কলির সন্দেহ ছিল জোয়ান এবং ববির ভাই ডেভিডের প্রতিও। জোয়ানকে সন্দেহ করার কারণগুলো স্পষ্ট ছিল। তার শরীরেও থ্যালিয়ামের উপস্থিতি পাওয়া গেছে, ববির অসুস্থতার সময় তার আচরণ ছিল অস্বাভাবিকভাবে নির্লিপ্ত, এবং ববিকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়ার পর তিনি যেন কিছুটা স্বস্তি পেয়েছিলেন। তবে যদি জোয়ান সত্যিই ববিকে বিষ প্রয়োগ করে থাকেন, তাহলে প্রশ্ন হলো তিনি থ্যালিয়াম পেলেন কোথা থেকে? অন্যদিকে ডেভিডও কিছুটা সন্দেহের তালিকায় ছিলেন, কারণ তিনি ববির সাথে অনেক সময় কাটাতেন, এমনকি রান্নাঘরের সংস্কারের কাজও একসাথে করেছিলেন। অর্থাৎ এমন অনেক মুহূর্ত ছিল যখন তিনি ববির সাথে একা ছিলেন, যেখানে তিনি চাইলে কিছু করতে পারতেন। তাই ডেভিডের সুযোগ ছিল, কিন্তু কোনো স্পষ্ট উদ্দেশ্য পাওয়া যায়নি। আর জোয়ানের মতোই এখানেও একই প্রশ্ন, ডেভিড থ্যালিয়াম পেলেন কোথা থেকে? সব মিলিয়ে সবচেয়ে বড় রহস্য ছিল এই থ্যালিয়াম আসলো কোথা থেকে। এই অবস্থায় ডিটেকটিভ কলি একেবারে অচলাবস্থায় পৌঁছে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না কিভাবে এই কেসকে এগিয়ে নিয়ে যাবেন। আর বিষয়টা আরও কষ্টদায়ক হয়ে উঠল, কারণ সেদিনই তাকে জানানো হয়েছিল ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এই মামলার তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।
অফিসিয়ালি ববির মৃত্যুর কেসটি এখন একটি কোল্ড কেস। তাই যেহেতু ডিটেকটিভ হ্যারাল্ড কলি আর এই কেসটি এগিয়ে নিতে পারছিলেন না, তিনি শেষ পর্যন্ত কেস ফাইলটি বন্ধ করে ড্রয়ারে তুলে রাখতে বাধ্য হন। 1994 সালের আগস্ট মাসের এক সকালে, অর্থাৎ তদন্ত বন্ধ হওয়ার 2 বছরেরও বেশি সময় পরে, কলি আবার সেই ডুপ্লেক্স বাড়ির সামনে এসে দাঁড়ালেন যেখানে ববি থাকতেন। তিনি দরজায় কড়া নাড়লেন। এই কেসটি নিয়ে তিনি অনেক দিন ধরেই ভাবছিলেন, আর আজ তিনি আশা করছিলেন ববির স্ত্রী জোয়ান হয়তো তাকে শেষবারের মতো এই রহস্যের সমাধান করতে সাহায্য করবেন। কিছুক্ষণ পর জোয়ান দরজা খুললেন। প্রথমে তার মুখে বিস্ময় দেখা গেল, তারপর তিনি কলিকে ভেতরে আমন্ত্রণ জানালেন। কলি দ্রুত তাকে জানালেন তারা আবার এই কেসটি নিয়ে কাজ শুরু করতে চান, কারণ টক্সিকোলজি পরীক্ষায় একটি নতুন প্রযুক্তিগত অগ্রগতি হয়েছে, যা 3 বছর আগে ববির মৃত্যুর সময় তাদের কাছে ছিল না। এখন এই নতুন পরীক্ষার মাধ্যমে তারা হয়তো নিশ্চিতভাবে জানতে পারবে ববির সঙ্গে আসলে কি ঘটেছিল। এই কথা শুনে জোয়ানের চোখে যেন আশার আলো জ্বলে উঠল, কিন্তু তিনি কিছু বলার আগেই কলি যোগ করলেন, একটি শর্ত আছে। এই পরীক্ষাগুলো করার জন্য ববের মৃতদেহ কবর থেকে তুলে আনতে হবে, এক্সিউম করতে হবে, আর এর অনুমতি দিতে পারবেন একমাত্র জোয়ান। কলি চুপচাপ অপেক্ষা করলেন, জোয়ান বিষয়টি ভেবে দেখার জন্য। তিনি বুঝতে পারছিলেন এই সিদ্ধান্তই পুরো কেসের ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি জোয়ান না বলেন তাহলে আর কিছুই করার থাকবে না। ববির কফিনের ভেতরে থাকা প্রমাণগুলো চিরতরে হারিয়ে যাবে, আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে ববিকে বিষ প্রয়োগ করে থাকে তাহলে সেই অপরাধী কখনোই ধরা পড়বে না। কিন্তু আশ্চর্যের বিষয়, জোয়ান কোনো দ্বিধা ছাড়াই বললেন, হ্যাঁ, অবশ্যই। সেই মাসের 23শে আগস্ট কলি কবরস্থানে উপস্থিত ছিলেন যেখানে ববিকে দাফন করা হয়েছিল। তিনি দেখলেন একটি ব্যাকহো মেশিন দিয়ে কবর খুঁড়ে কফিনটি মাটি থেকে তুলে আনা হচ্ছে। এরপর পুলিশ এবং করোনার ববির দেহ নিজেদের হেফাজতে নেন এবং নতুন টক্সিকোলজি পরীক্ষা শুরু করেন। পরীক্ষার ফলাফল আসার পর কলি ঠিক সেই তথ্যই পেলেন যেটা তিনি এতদিন ধরে খুঁজছিলেন। পুলিশি তদন্ত এবং নতুন টক্সিকোলজি রিপোর্টের ভিত্তিতে তারা ববি কার্লির মৃত্যুর ঘটনাটি এইভাবে পুনর্গঠন করল। প্রথমবার যখন খুনি ববির ফ্লাস্ক বোতলে থ্যালিয়াম মিশিয়েছিল, তখন ববি অন্য একটি ঘরে কাজ করছিলেন। তিনি কিছুই টের পাননি, ঠিক যেটা খুনি চেয়েছিল। খুনি ববিকে ঘৃণা করত না, বরং শুরুতে তাকে মারার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু সবকিছু বদলে যায় যখন ববি তার পরিবার যে ক্ষতিপূরণের টাকা পেতে যাচ্ছিল তা দিয়ে নিজের ব্যবসা শুরু করার কথা বলতে শুরু করেন। খুনি এটা কোনোভাবেই হতে দিতে পারেনি। তার বিশ্বাস ছিল যদি ববি নিজের ব্যবসা শুরু করে তাহলে তার সব পরিকল্পনা ভেস্তে যাবে। তাই খুনি সিদ্ধান্ত নেয় একবার থ্যালিয়াম মিশিয়ে দিলেই ববি মারা যাবে আর সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমবার যখন ববির বোতলে বিষ মেশানো হয় তখন ববি কিছুই টের পাননি, কিন্তু পরের দিনও তিনি একদম স্বাভাবিক ছিলেন, বিষের কোনো প্রভাব দেখা যায়নি। তাই সুযোগ পেয়ে খুনি আবার একটু বেশি পরিমাণে বিষ মেশায়, কিন্তু তাতেও তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। এরপর আবার একটু বেশি, তারপর আরও একটু, এইভাবে ধীরে ধীরে বিষের পরিমাণ বাড়ানো হতে থাকে। খুনি ভয় পেয়েছিল একবারে বেশি দিলে ববি বুঝে ফেলতে পারেন আর তাতে সে ধরা পড়ে যাবে। তাই মাসের পর মাস ধরে খুব অল্প অল্প করে ববিকে বিষ দেওয়া হচ্ছিল। প্রথম দিকে ববির শরীরে তেমন কোনো লক্ষণ দেখা যায়নি, কিন্তু অবশেষে 1991 সালের আগস্টে তার শরীরে গুরুতর লক্ষণ দেখা দিতে শুরু করে। পায়ে তীব্র ব্যথা, হাতে অবশ ভাব, শ্বাসকষ্ট। সেই সোমবার যখন ববি অসুস্থতার কারণে কাজে যেতে পারেননি, তখন খুনি ভেবেছিল এবার নিশ্চিত কাজ হয়ে গেছে। কিন্তু ববি তখনও বেঁচে ছিলেন, তাই একদিন হাসপাতালে তাকে দেখতে যায়। ববি তখন ঘুমোচ্ছিলেন। সেই সুযোগে খুনি তার বিছানার পাশে রাখা একটি সোডার কাপের মধ্যে শেষবারের মতো প্রচুর পরিমাণ থ্যালিয়াম মিশিয়ে দেয়। ববি ঘুম থেকে ওঠার পর খুনি খুব স্বাভাবিকভাবে তাকে সেই সোডা খেতে উৎসাহ দেয়, আর ববি কোনো সন্দেহ না করেই তা পান করেন। কারণ তার খুনিকে অবিশ্বাস করার কোনো কারণই ছিল না, কারণ খুনিটি আর কেউ নয়, তার নিজের স্ত্রী জোয়ান কার্লি। তদন্তে পরে জানা যায় জোয়ান প্রায় 1 বছর আগে থেকেই ধীরে ধীরে ববিকে বিষ প্রয়োগ করা শুরু করেছিলেন। তবে তদন্তকারীরা এটা অনেক পরে বুঝতে পারেন, যখন নতুন ধরনের টক্সিকোলজি পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় ববির শরীরে অবশিষ্ট থাকা চুল বিশ্লেষণ করা হয়েছিল। প্রতিবার যখন তাকে বিষ দেওয়া হয়েছিল তার চুলে একটি বিশেষ রাসায়নিক চিহ্ন থেকে গিয়েছিল। এই চিহ্নগুলো বিশ্লেষণ করেই বোঝা সম্ভব হয় কখন, কিভাবে এবং কতবার ববিকে বিষ প্রয়োগ করা হয়েছিল। ববির চুল বাড়ার সাথে সাথে প্রতিটি চুল যেন এক একটা টাইমলাইনে পরিণত হয়েছিল।
যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছিল ঠিক কোন সময়ে তাকে বিষ দেওয়া হয়েছে। ডিটেকটিভ হ্যারল্ড কলি এই নতুন পরীক্ষার মাধ্যমে জানতে পারলেন 1990 সালের অক্টোবর থেকে 1991 সালের সেপ্টেম্বর পর্যন্ত বহুবার ববিকে বিষ প্রয়োগ করা হয়েছে। এই সময়সীমা বিশ্লেষণ করে পরিষ্কার হয়ে গেল ববির সহকর্মীরা বা তার ভাই ডেভিড এর জন্য দায়ী হতে পারে না, কারণ বিষ প্রয়োগ শুরু হয়েছিল অনেক আগে, যখন তাদের কারোর পক্ষে এতে জড়িত থাকা সম্ভব ছিল না, এবং এটি অনেক দীর্ঘ সময় ধরে চলেছিল। কিন্তু এই টাইমলাইন একদম পরিষ্কারভাবে জোয়ানের দিকেই ইঙ্গিত করছিল। এরপর পুলিশ যখন খুঁজতে শুরু করল জোয়ান কেন তার স্বামীকে হত্যা করতে চাইতে পারেন, তখন তারা চমকে ওঠে। তারা জানতে পারে প্রথমবার বিষ প্রয়োগ করার ঠিক কয়েকদিন আগে জোয়ান ববিকে বোঝান যাতে তিনি তার লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি হিসেবে জোয়ানের নাম লিখে দেন। অর্থাৎ জোয়ানের প্রধান উদ্দেশ্য ছিল টাকা। তার আগের স্বামীর মৃত্যুর জন্য যে মামলায় তিনি প্রায় $10 লাখ পেতে যাচ্ছিলেন, সেই পুরো টাকাটাই তিনি নিজের জন্যই রাখতে চেয়েছিলেন। যদিও বাইরে থেকে তিনি দেখাতেন এই টাকা দিয়ে ববি ব্যবসা শুরু করবেন, কিন্তু বাস্তবে তিনি তা চাননি। তার কাছে সেই টাকা শুধুই তার নিজের ছিল। আরেকটি আর্থিক উদ্দেশ্যও ছিল, ববিকে হত্যা করলে তিনি তার লাইফ ইন্স্যুরেন্সের টাকাও পেয়ে যাবেন। আর জোয়ান থ্যালিয়াম পেলেন কোথা থেকে? পরে তিনি স্বীকার করেন তিনি একটি পুরনো ইঁদুর মারার বিষ ব্যবহার করেছিলেন, যেটিতে থ্যালিয়াম ছিল। এটি এমন একটি পণ্য ছিল যা যুক্তরাষ্ট্রে থ্যালিয়াম নিষিদ্ধ হওয়ার আগেই তৈরি করা হয়েছিল। অবশেষে 1996 সালের 12 ডিসেম্বর ববির মৃত্যুর প্রায় 5 বছর পর জোয়ানকে গ্রেফতার করা হয় এবং প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়। পরে জোয়ান অপরাধ স্বীকার করেন এবং তাকে 10 থেকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি পুরো 20 বছরই কারাগারে কাটান এবং 2016 সালে মুক্তি পান। ধন্যবাদ এতক্ষণ গল্পটি শোনার জন্য। আজকের এই ঘটনাটি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।